আমরা এখানে সবাই কেন উপস্থিত হয়েছি আজকের দিনে আমরা প্রত্যেকে জানি। আমার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এই দিনটার প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে একটি বিশাল মিছিল করে প্রথমে একটি গুরুদ্বারা, তারপর একটি গির্জা এবং তারপর একটি মাজারে গিয়ে সম্প্রীতি জানিয়ে একটা বিরাট সভা আজকে করবেন পার্ক সার্কাস ময়দানে। শ্রদ্ধেয় দীপঙ্কর ভট্টাচার্য, দীপঙ্কর দা একদম আর্থসামাজিক রাজনীতির জায়গা থেকে আজকে পরিস্থিতি ভারতবর্ষের ঠিক কোথায় সেটা বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছেন। আমি মাননীয় তিস্তা শীতলবাদও সংকটটা কোথায় বলেছেন, আমি তার সঙ্গে আরেকটু যোগ করতে চাই, অল্প কথাই বলবো। আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের যেটা 1951 সালে সম্ভব ছিল, সংবিধানের কথা আম্বেদকর প্রণীত সংবিধানের কথা দীপঙ্কর দা বলেছেন, যখন সংবিধান হচ্ছে তার 2 মাসের মধ্যে আরএসএসের মুখপাত্র অর্গানাইজার তার সম্পাদকীয়তে লিখছে যে এই সংবিধান চলবে না, এই সংবিধান পাশ্চাত্য থেকে আমদানি করা, যদি সংবিধান করতে হয় তাহলে মনুসংহিতা মনুস্মৃতিকে আমাদের সংবিধান করতে হবে। অর্থাৎ সংবিধান সরানোর দাবিটা আরএসএসের ভেতরে ভেতরে বহুদিনই প্রবহমান থেকেছে। এটা যে আজকে হঠাৎ করে উঠে আসছে এমনটা নয়, কিন্তু 1951 সালেও যেটা সম্ভব ছিল মে মাসে, 2024 জানুয়ারিতে ভারতবর্ষে সেটা সম্ভব হলো না। 1951 সালের মে মাসে ভারতবর্ষে প্রখ্যাত সোমনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়। সোমনাথ মন্দির প্রতিষ্ঠার সময় মন্দির ট্রাস্টি ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে আমন্ত্রণ জানায়। নেহেরু বলেন আমি তো যাবই না, রাজেন্দ্র প্রসাদ যাবার কথা ভেবেছিলেন। রাজেন্দ্র প্রসাদকে বলেন যে সংবিধান আমাদের বলছে ধর্মের ভিত্তিতে ভারতীয়দের ভাগ করার কোনো অধিকার আমাদের নেই। নেহেরু নিজে যাননি এবং ভারতের রাষ্ট্রপতিকেও সেদিন যেতে দেননি এবং রাষ্ট্রপতি তাতে সম্মত হয়েছিল। আর আজকে ঠিক তার উল্টো ঘটনা ঘটল। আজকে যে ঘটনা ঘটল সেটা গণতন্ত্রের সংকট আপনি বলতে পারেন, ফ্যাসিবাদের জয় বলতে পারেন। আমার মনে হয় এটার পেছনে আরো রাজনীতি আরো সূক্ষ্ম আরো গভীর। সেটা হচ্ছে এই যে আপনি যদি 2014 সালের বিজেপির ভারতবর্ষের লোকসভায় টিকিট দেওয়া দেখেন কারা প্রার্থী হচ্ছে, তাহলে দেখবেন মাত্র 7টা মুসলিমদের টিকিট দেওয়া হচ্ছে, মাত্র 7 জনকে। তার মধ্যে 4 জন হচ্ছেন জম্মু কাশ্মীরের, যেখানে হারবেনি, এবং 3 জন রেস্ট অফ ইন্ডিয়া, মাত্র 3 জন 542টা সিটের জন্য। 2019-এ আবার 7টা টিকিট। আজকে 2024 সালের জানুয়ারি মাস, ভারতবর্ষের পার্লামেন্টে বিজেপির কোনো মুসলিম প্রতিনিধি নেই, অথচ ভারতবর্ষের 20% মুসলিম কমিউনিটি ভারতবর্ষ। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির প্রায় 1000 MLA, তার মধ্যেও কোনো মাইনরিটি আপনি রিপ্রেজেন্টেশন দেখতে পাবেন না। এটা পরিষ্কার হয়ে যায় যখন 2022 সালের উত্তরপ্রদেশের ইলেকশনে আদিত্যনাথ যোগী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে সবার সামনে বলেন লড়াইটা আসলে আমাদের 80%-এর সঙ্গে বাকি 20%-এর। তাহলে আমি যদি 80%-কে সংগঠিত রাখতে পারি এবং একটা কাল্পনিক শত্রু 20% খাড়া করতে পারি, তাহলে ওই 80% ভোট আমার দিকে আসবে
এবং আমি আজীবন ক্ষমতায় থেকে যাব। মূল পলিটিক্সটা এইখানে লুকিয়ে আছে। তার জন্যই ধর্মের ভেগ ধরা, তার জন্যই মন্দিরে পুজো দিতে যাওয়া। ভেবে দেখুন, অ্যাপেক্স কোর্ট বলেছে 2019 সালে যখন রাম মন্দির এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার যে রায় দেওয়া হলো, পিটিশনাররা বলেছিলেন 1885 সালে রঘুবর দাস মহান্ত মূল পিটিশনটাকে ভুলে যাওয়া হলো, যে চবুতরার ওপর একটা ছোট মন্দির তৈরি করব, রঘুবর দাস মহান্ত বলেছেন। মূল দাবিটাকে ভুলে যাওয়া হলো। সুপ্রিম কোর্ট যখন বলল যে সুন্নি ওয়াকফ বোর্ডকে উত্তরপ্রদেশ সরকার যেন অবশ্যই একটা প্রমিনেন্ট অ্যান্ড স্পেসিফিক একটা 5 একরের জমি দেয়, যেখানে একটি আলাদা করে মসজিদ গঠন করতে হবে। 2020 সালের আগস্ট মাসে ভূমি পূজন করতে অযোধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী যান, এবং যে বিশ্বনাথ করিডোর, কাশী বিশ্বনাথ করিডোরের কথা দীপঙ্কর দা একটু আগে উল্লেখ করেছেন, সেই করিডোরের কথা তিনি বলেন। একবারের জন্যেও ওই মসজিদ তৈরি করার ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। এই রাজনীতিটা বুঝতে হবে। এইটাই একমাত্র তাদের হাতের অস্ত্র, অর্থাৎ বিভাজন করো। সিএএ যখন করছে তখন আরএসএস এর প্রায় সমস্ত দর্শন উড়িয়ে দিয়ে তারা মুসলিমদের সঙ্গে ক্যাটেগরিক্যালি খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এই ভাগও করছে, যে আমরা খ্রিস্টানদের নাগরিকত্ব দেব, আমরা বৌদ্ধদের নাগরিকত্ব দেব, আমরা জৈনদের নাগরিকত্ব দেব, খালি একটি সম্প্রদায়কে দেব না। অর্থাৎ ইবসেন যাকে বলেছিলেন দ্য এনিমি অফ দ্য পিপল, সমাজে জনশত্রু তৈরি করো। জনশত্রু যদি তৈরি করতে পারো, তুমি যদি তোমার প্রতিপক্ষ ঠিক করে ফেলতে পারো, তাহলে তোমার ক্ষমতায় থাকা নিশ্চিত হয়ে যায়। এইটা বিজেপি চালিয়ে আসছে। তারই ফলে এলাহাবাদের নাম পাল্টে যায়, ভাবা যায় না। পাটনা স্টেশনের নাম পাল্টে যায়, যত औरंगजेब রোড নাম পাল্টে যায়, এবং আপনারা জেনে রাখুন আকবর রোড পাল্টে যাওয়ার ধ্বনি উঠে গেছে। দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পিটিশন গেছে যে 400 মোগল গ্রাম এবং যার নাম আকবর রোড সেটা পাল্টানো হোক। রাজস্থানে আকবর ফোর্টের নাম পাল্টে 1570 সালে তৈরি হওয়া ঐতিহাসিক ফোর্ট, তার নাম পাল্টে আজমির ফোর্ট হয়ে গেছে। ইতিহাস বইতে পরিষ্কার লেখা হচ্ছে যে হলদিঘাটের যুদ্ধে নাকি আকবর হেরে গিয়েছিলেন আর রানা প্রতাপ জিতেছিলেন। ঐতিহাসিকরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছেন, যদি রানা প্রতাপ জিতেই গিয়ে থাকেন তাহলে পরবর্তী 300 বছর মোগল শাসন হলো কি করে হলো? এই জিনিসগুলো আমাদের অত্যন্ত সূক্ষ্মভাবে একটা বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে বুনে দেওয়া হচ্ছে, এবং বিভাজন সম্পূর্ণ হয়েছে। কংগ্রেসের নেতা সলমান খুরশিদ বলেছেন যে আগে আমাকে 95% আমার কংগ্রেসের বন্ধুরা আমাকে সবসময় ডাকতেন কোনো আন্দোলনে, কোনো সভায়, কোনো সেমিনারে, সেটা এখন 20% এসে ঠেকেছে। সলমান খুরশিদ বলছেন এই ভারতবর্ষ আমরা দেখতে চাইনি, বিভাজনের ভারতবর্ষ, মধ্যযুগীয় ভারতবর্ষ, একটা প্রায় রিপাবলিককে ধ্বংস করে একটা মধ্যযুগের অন্ধকার ছমছমে ভারতবর্ষ। 1947 সালে কিছুদিন আগে, দেশ বিভাগের আগে, এখানকার এক আমলা, ব্রিটিশ এক আমলা
নোট পাঠিয়েছিলেন চার্চিলের কাছে, তখনও অ্যাটলি আসেননি, চার্চিলই প্রধানমন্ত্রী। বলেছিলেন আপনারা স্বাধীনতা দেবেন না, এই দেশ স্বাধীনতা ধরে রাখতে পারবে না। কেন না? উদাহরণ দিচ্ছেন, ওই আমরা স্কটল্যান্ডের সঙ্গে জার্মানির বা স্পেনের সঙ্গে ফ্রান্সের যা তফাৎ, তার থেকে অনেক বেশি তফাৎ হচ্ছে বাংলার সঙ্গে তামিলনাড়ুর বা পাঞ্জাবের সঙ্গে আসামের। এরা একত্রিত হয়ে থাকতে পারবে না, মিলিটারি শাসন চলে আসবে। 70 বছর হয়ে গেছে আমাদের দেশের মিলিটারি শাসন হয়নি। ওদের বক্তব্য, ইংরেজদের বক্তব্য ভুল করে এখনো টিকে আছে। তার কারণ আমি মনে করি আমাদের ভারতবর্ষটা একটা ট্রেনের মতো, একটা বড় আলাদা আলাদা কম্পার্টমেন্ট, কিন্তু তার মধ্যে সবাই আছে। আপনি ট্রেনে আসাম থেকে উঠুন, গৌহাটি স্টেশন থেকে কন্যাকুমারিকায় যান, 3 ঘন্টা অন্তর অন্তর আপনার উল্টোর দিকে সহযাত্রীর পোশাক বদলে যাবে, মুখের ভাষা বদলে যাবে। ও আপনার সামনে প্রথমে খুলে খাবে, টিফিন খুলে মোমো, তার খানিক্ষণ পরে খাবে ডাল ভাত, তার খানিক্ষণ পরে খাবে সরষে শাক, তার খানিক্ষণ পরে খাবে ইডলি, তার খানিক্ষণ পরে খাবে তড়কা। এইটাই ভারতবর্ষ। আপনি তাকে হিন্দুস্তান দিয়ে আপনি আমার অস্মিতা নষ্ট করতে চাইছেন। আপনি পারবেন আমায় যে হিন্দি বলাতে জোর করে? আপনি পারবেন আমাকে জোর করে ভেজিটেবল খাওয়াতে? আমি পালং পনির খাবো না, আমি পালং শাক শুধুমাত্র খাবো না, আমি বাঙালি, আমি মাছ ভাত খাবো। কে আটকাবে আমায়? এই যে রাজনীতি, এইটা আমাদের দেখতে হচ্ছে। ওই চার্চিলই বলেছিলেন, যখন গান্ধী সম্পর্কে চার্চিল বলতেন হাফ নেকেড ফকির, অর্ধনগ্ন ফকির। যখন আরউইনের সঙ্গে গোল টেবিল বৈঠক হচ্ছে লন্ডনে, চার্চিল অ্যালবার্ট হলে বলেছিলেন তার এক বক্তৃতায়, এই দেশকে আমরা রেলগাড়ি দিয়েছি, এই দেশকে আমরা আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড দিয়েছি, এই দেশকে আমরা ইংরেজি ভাষা বলতে শিখিয়েছি, এই দেশকে আমরা সভ্য করেছি। আমরা যদি স্বাধীনতা এদের দিই, 100 বছরে যাবে না, দেশটা মধ্যযুগীয় বর্বরতার দিকে চলে যাবে। কতগুলো মধ্যযুগীয় বর্বরের হাতেই দেশটা গিয়ে পড়বে। 70 বছর কেটে গেছে, চার্চিলের সেই ভবিষ্যৎবাণী ঠিক হয়নি। আজকে আমার আপনার উপর নির্ভর করছে চার্চিলের কথাটা ঠিক ছিল না, যে আদর্শের উপর দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ গঠন হয়েছিল, সেই ধারণা, অপূর্ব ধারণা। ভারতবর্ষ আসলে একটা ধারণা, প্রায় কবিতার মতো, লিরিকের মতো, সঙ্গীতের মতো, থিয়েটারের মতো। সেই ধারণাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে সেটা নির্ভর করছে আমার আপনার মতো। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলতে পারি, 1979 সালে যখন খোমেনি প্রথম ক্ষমতায় আসেন, তিনি এসে প্রথম অ্যাটাক করেছিলেন, বলেছিলেন ইরানের সবথেকে বড় শত্রুর নাম হচ্ছে সিনেমা। সেই সিনেমার শত্রুতা ইরান এখনো বহন করে চলেছে। অধিকাংশ পরিচালক এখন জেলে। তো আপনি ভারতবর্ষকে যদি ওই জায়গায় চলে যায়, তাহলে যে জেলের কথা দীপঙ্কর দে একটু আগে বললেন, অধিকাংশ সাংস্কৃতিক কর্মী ঠিক শত্রু বলে পরিগণিত হবেন, পাশ্চাত্য সভ্যতার সমতুল বলে আপনাকে বিবেচিত করা হবে, এবং আপনাকে ধরে আপনাকে বলতে হবে যে আপনি নিরামিষ খাবেন, আপনি টিকি রাখবেন, এবং আপনাকে একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থই পড়তে হবে। আমরা প্রতিবাদ জারি রাখব। আমার মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতার প্রশ্নে, সম্প্রীতির প্রশ্নে আপোষহীন এবং একেবারে সম্প্রীতির পক্ষে। আমরা চাইব, আসুন আজ এখানে শপথ নিই, এই শপথ গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিই। সবাইকে নমস্কার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়কে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মালিক মুআত্তাসিম খান সাহেব, APCR এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মালিক মুআত্তাসিম খান সাহেব। एंटी-फैसिस्ट ग्रैंड कॉन्फ्रेंस 22 जनवरी
2024 को हो रही है। ये डेट बहुत इंपॉर्टेंट है। वो इसलिए कि हमारे देश के प्राइम मिनिस्टर आज 22 जनवरी को उत्तर प्रदेश में फैसिस्ट अनकॉन्स्टिट्यूशनल अपना काम करने जा रहे हैं। इसलिए आज ही के दिन ये एंटी फैसिस्ट कॉन्फ्रेंस ये पूरे देश को एक मैसेज है। इस पर मैं आप तमाम को फिर एक बार सलाम करता हूं। भारत देश में मंदिरों की कमी नहीं है, हजारों मंदिर हैं और हजारों मंदिर बनाए जा सकते हैं। हम मंदिरों को बनाए जाने के खिलाफ में नहीं हैं। हमारी तकलीफ ये है कि अयोध्या में आज जो प्राइम मिनिस्टर इनॉग्रेशन करने गए हैं वो मस्जिद को तोड़कर मंदिर बनाई जा रही है, इसलिए उस पर हमें तकलीफ है। ये फैसिज्म है। मौजूदा जो गवर्नमेंट है, सरकार है मरकज में, उसका फैसिज्म आप सब झेल रहे हैं। मणिपुर यहां पर वहां के लोग आए हुए मई 2023 से करीब 8 महीने हो गए, लेकिन मणिपुर में वहां पर हालात को सुधारने में हमारे मरकज की सरकार नाकाम है। लूटमार, कत्ल, घरों को जलाना, रेप, मास रेप, वुमेन्स पर जुल्म, लेकिन हमारे प्राइम मिनिस्टर की कान और उनकी आंख, उनकी जबान बंद है। आप देखिए दिल्ली में पहलवान लड़कियों का, वुमेन रेसलर्स का मसला चलता रहा, लेकिन ये फैसिस्ट लोग उनकी मदद को नहीं पहुंचे। आदिवासियों का, उन पर जुल्म सितम, फादर ईस्टर्न झारखंड में 80 साल से बड़ी उम्र में जेल के अंदर उनकी मौत होती है, लेकिन उनके साथ अच्छा सलूक करना ये फैसिस्ट इन लोगों के को तौफीक नहीं होती है। किसान, फार्मर्स जो हमारे देश की जान है, उन पर जुल्म सितम का सिलसिला है, लेकिन ये फैसिस्ट उनकी मदद को नहीं पहुंचते। जर्नलिस्ट जो हक बात बोलना है, वो जर्नलिस्ट जिनको आज एक एक डिब्बू को, एक एक मीडिया हाउस को करोड़ों रुपया देकर अयोध्या ले गया, लेकिन जो जर्नलिस्ट हक बात बोलते हैं, सच्ची बात बोलते हैं, अवाम की बात करते हैं, वो जेलों में बंद हैं। जो लोग ह्यूमन राइट्स का काम करते हैं, जो इंसानों की खिदमत करते हैं, हुकूमत का जुल्म उन पर जारी है। पार्लियामेंट, यहां एजुकेशन मिनिस्टर बैठे, वेस्ट बंगाल गवर्नमेंट,
डिस्कशन का मौका नहीं है। 141 एमपीज को उनके इस टेन्यूर, इस सेशन में उनको सस्पेंड कर दिया गया। ये बात करना नहीं चाहते, ये समझना नहीं चाहते। ये पॉलिटिशियंस, इनको एनफोर्समेंट डायरेक्टरेट, सीबीआई इनके पीछे लगा दी गई। तो इस मौके पर हम अपनी बात को मुख्तसर करते हुए कहेंगे कि ये जो फैसिस्ट फोर्सेस हैं, इनको लगाम लगाना जरूरी है। कैसे लगाएंगे? जहां तक मुसलमानों का ताल्लुक है, ये लिंचिंग करें, ये मस्जिदों को तोड़ते रहें, लेकिन इस लिंचिंग से, ये मस्जिदों को तोड़ने से मुसलमान डरने वाले नहीं हैं, क्योंकि यहाँ इंसाफ पसंद लोग हैं, यहाँ तीस्ता शीतलवाद है, यहाँ हर्षमंदर है। आपकी रियासत, ऐसे लोग जब तक समाज में रहेंगे, इंसाफ का बोलबाला होगा, आज या कल होगा। हम इस देश में अमन के लिए, इंसाफ के लिए, दस्तूर की बालादस्ती के लिए काम करते रहेंगे। हम पर जुल्म हो, लिंचिंग हो, मस्जिद तोड़ी जाए, जुल्म हो, जुल्म का मुकाबला करते हुए इस मुल्क में रहेंगे। अगर आरएसएस को, बीजेपी को मुसलमानों का रहना पसंद नहीं है, वो इंडिया को छोड़ दे, हम इंडिया छोड़ने वाले नहीं हैं। वाह वाह, ये अच्छी बात, बहुत बड़ी बात, बहुत बड़ी बात सर। এখন আপনাদের সামনে বক্তব্য